হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা তোমাদের কাছে চলে এসেছি। ক্লাস 10-এ কিন্তু কষে দেখি 12 আমরা কিন্তু অলরেডি করছিলাম, যার ভেতরতে কিন্তু আমি বেসিক কনসেপ্ট প্রত্যেক জিনিসের উপর কিন্তু নোটস উইথ কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমি খুব ডিটেলসে খুব সহজ করে তোমাদের কাছে তুলে ধরেছি। তো ম্যাথস বইতে কিন্তু আমাদের অলরেডি আগের ভিডিও যারা দেখোনি পার্ট 1 বাই দ্য ওয়ে তারা কিন্তু অতি অবশ্যই পার্ট 1 কি দেখে নাও, কারণ পার্ট 1-এ কিন্তু বেসিক কনসেপ্ট খুব ডিটেলসে বোঝানো হচ্ছে। ওটা কিন্তু না বুঝলে তোমরা কিন্তু এগুলো কিছু সেরকমভাবে বুঝতে পারবে না। তো তার জন্য কিন্তু অতি অবশ্যই পার্ট 1-এ আগে বেসিক কনসেপ্টটা নিয়ে চলে আসো, তারপর আমরা কিন্তু এই ভিডিও স্টার্ট করব। তো যারা অলরেডি পার্ট 1 দেখে ফেলেছো তাদের জন্য বলি, আগের ভিডিওতে কিন্তু আমরা 11 পর্যন্ত করে ফেলেছিলাম, তোমরা অলরেডি জানো। তো আমরা আজ কিন্তু 12 থেকে সম্পূর্ণটা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো লক্ষ্য করো 12 দাগেরটা কী বলেছে। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমান একটা প্রশ্ন। এটা কিন্তু সুন্দর করে বুঝবে, ঠিক আছে? দেখো আমি ছবি এঁকে বোঝাচ্ছি। এ ধাতব গোলক বলেছে, মানে ধরে এটাকে ধরে বলছি আমরা ধাতব গোলক। তো এর উপরিতলটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখান থেকে ধরো কী বেরিয়েছে, নতুন গোলক বের করেছি। এবার এখান থেকে সম্পূর্ণটা থেকে তো নতুন গোলক হচ্ছে না, ধরো জিনিসটা ধরো এত বড়, এবার সেখান থেকে ধরো এইটুকু জিনিস বেরোচ্ছে, কিন্তু তার মানে বাদ বাকি জিনিস তো কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে সেখানটাই দেখাচ্ছি যে ধরো বড়টা এটাকে কেটে নতুন ছোট গোলক বেরিয়েছে, কিন্তু বাদ বাকি কিন্তু এটা কাটা অংশও বেরিয়েছে, এটা মাথায় রাখবে। এরপর জিনিসটা কি, এই যে নতুন গোলক বেরিয়েছে, নতুন গোলক মানে এইটাকে বোঝাচ্ছে। এই নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা কিন্তু আগের গোলক মানে এই বড় গোলকটার কিন্তু ঠিক অর্ধেক হয়। ঠিক আছে, আগে শুধু এখান থেকে এইটুকু কাজ করব, ঠিক আছে? তো লক্ষ্য করো আমরা কি করেছি। ধাতব গোলকটির ব্যাসার্ধ, যে ব্যাপারটা ওখানে বোঝালাম ওটাই এখানে দেখাচ্ছে। দেখো পুরোটা হচ্ছে ধাতব গোলক, এখান থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে নতুন গোলক, আর বাদ বাকি কিন্তু আরেকটা অংশ রয়েছে, সেটাকে কি বলছি আমরা, কেটে ফেলে দেওয়া ওই অংশটা, ঠিক আছে? এবার ধাতব গোলক বলতে এখানে বড়টাকে বোঝাচ্ছি, ঠিক আছে, ধাতব গোলকটা। তো দেখো ধাতব গোলকটির ব্যাসার্ধ, যে বললাম বড়গুলোকে আমরা ক্যাপিটাল আর দিয়ে বোঝাবো আর ছোটোগুলোকে স্মল আর। তো তার জন্য দেখো আমরা এখানেও কিন্তু ক্যাপিটাল আর দিয়ে বোঝাচ্ছি। গোলকটির ব্যাসার্ধ হলো আর একক, বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে 4πr² বর্গ একক, আর এই ধাতব গোলকটার মোট আয়তন কত হবে 4/3πr³ ঘন একক। কেন বের করছি আমরা কিন্তু সেটা পরে বোঝাচ্ছি, তুমি জাস্ট লক্ষ্য করো। এরপর বড়টার সব বেরিয়ে গেল, এরপর ছোটটা বের করতে হবে। তো দেখো নতুন গোলকের ব্যাসার্ধ ধরেছি কত আমরা, আর একক। তাই নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলের নিয়ম আমরা কি জানি 4πr², ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে, আগের গোলকটা ঠিক অর্ধেক, মানে এর যে বক্রতলের ক্ষেত্রফল যেটা ছিল তার অর্ধেক হয়ে গেছে, তাই হাফ দিয়ে 4πr² কিন্তু গুণ করেছি। তাহলে সেটা প্রশ্ন অনুযায়ী তাহলে এত আর এতর ভ্যালু সমান, তাই না? দেখো সেটাকে আমরা সমীকরণের মতো বেঁধেছি। দেখো 4π কেটে দিলাম, r² ভ্যালু মানে এখান থেকে আমার মেন টার্গেট হচ্ছে নতুন গোলকের যে ব্যাসার্ধ মানে স্মল আর, তার ভ্যালুটা বের করা হচ্ছে আমার প্রধান লক্ষ্য, বলতে পারছি। দিয়ে দেখো r²/2, তাহলে r=r²/2 এর বর্গমূল করলে কত হয়, স্মল r=R/√2। ওকে, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ তাহলে কত বেরোলো, R/√2 একক। তার মানে নতুন গোলকের তাহলে আয়তন তাহলে কত বেরোবে, রুলস কি 4/3πr³। তো 4/3πr³ মানে এখানে r/√2 তার কিউব করে দিয়েছি, তাই বেরিয়েছে কত 4/3πr³/2√2 ঘন একক। না দেখো কেন আয়তন বের করছি এটা বুঝবে। দেখো নেক্সট লাইনটার দিকে তাকাও তাহলে বুঝবে। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত, তাহলে কার কার অনুপাত, কেটে নেওয়া অংশের আয়তন মানে যে অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি তার আয়তনের সঙ্গে নতুন গোলক মানে ছোট যে নতুন গোলকটা, এই দুটো জিনিসের আমাকে আয়তনের অনুপাত করতে, তার জন্য আয়তন তো বের করতে হবে। তার জন্যই নতুন গোলকের যেই ব্যাসার্ধ বের করছি আয়তনটা বের করে নিয়েছি, তাই হলো। এবার মাথায় আসবে কেটে নেওয়া অংশের তাহলে আয়তন তুমি তাহলে কী করে বের করবে আন্টি। দেখো সেই ক্ষেত্রে কী করে করব, দেখো টোটাল এই যে বড় যে ধাতব গোলক সেখানের আয়তন থেকে যদি আমরা নতুন যে ছোট গোলকটা বেরোচ্ছে তার আয়তন আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার কেটে দেওয়া অংশটা আমি পেয়ে যাবো। তো তার জন্যই দেখো বড় গোলকটার ফার্স্টে আয়তন বের করে নিয়েছি কত 4/3πr³। তাহলে এটা থেকে এই যে আয়তনটা পেয়েছি এটাকে আমাদেরকে মাইনাস করতে হবে, তাই দেখো কি লিখেছি, কেটে নেওয়া অংশের আয়তন সমান ধাতব গোলকটির মোট আয়তন মাইনাস নতুন গোলকের আয়তন, ঘন একক আমার ইউনিট, ঠিক আছে?
তো লক্ষ্য করো এখান থেকে মাইনাস করেছি, এত মাইনাস এত, এবার এখান থেকে 4/3 পাই আর কিউব এই পুরো পোর্শনটাকে কমন নিয়ে নিয়েছি। দেখো এখান থেকে কমন নিলে 1 পড়ে থাকে, আর এখান থেকে কমন নিলে 1/2√2 পড়ে থাকে। ক্যালকুলেশন করে হলো 2√2 মাইনাস 1/2√2 ঘন একক হলো। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে গেছি, আর নতুন গোলক তার আয়তনও জানি, তাই দুটোর মধ্যে ইস্টু করে দেবো অনুপাত। তাই দেখো কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু অবশিষ্ট নতুন গোলকের আয়তন। ঠিক আছে, তাই এত ইস্টু এত বসিয়েছি হলো। এই ইস্টু মানে সেটাকে আমরা ভগ্নাংশের আকারে করলে সব থেকে সহজ হয়ে যায় আমাদের, তো এই কাটাকুটি করে নিয়েছি। এবার দেখো এটাকে আমরা গুণের আকারে লিখেছি, আর এটাকে আমরা হর থেকে লবে কনভার্ট করলে কী হয়, ভগ্নাংশ উল্টে যায়। তাই দেখো এটাকে আমরা উল্টে লিখেছি। দেখো 2√2 কেটে গেল, আর কিউব কেটে গেল, তাহলে উপরে কী পড়ে 2√2 মাইনাস 1, নিচে কিছু নেই মানে নিচে কে পড়েছে 1, তাই এটাকে অনুপাতের আকারে লিখলে কী হয় 2√2 মাইনাস 1:1। তাই কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কত হচ্ছে 2√2 মাইনাস 1:1 বলতে পারলাম। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমি তোমাদের কিন্তু আরও একবারটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার সময় অনেকবার এসেছে মাধ্যমিকে, তো ভালো করে কিন্তু এই অঙ্কটা প্র্যাকটিস করবে। তো চলো নেক্সট দেখো 13 দাগের অঙ্কটা চলে যাই। কি বলছেন, 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। মাথায় রাখবে বৃত্তাকার ছিদ্র, ঠিক আছে, ব্যাপারটা বোঝাচ্ছি। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তো এই অঙ্কটা যদি তুমি দেখো, সব ফার্স্টে দেখো এত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলক, মানে একটা গোলক, কোনো অসুবিধা নেই। তার কি হয়েছে, অক্ষটির বক্রতলে, অক্ষ মানে একদম যে সেন্টার যে অরিজিন থাকে, যেমন ধরো এইটা একটা, ধরো যদি অক্ষ হয়ে থাকে তার চারপাশে তো গোলটা থাকে, তার সেন্টার বরাবর যে মেন যে কাল্পনিক অক্ষ থাকে সেটাকে বলছি। সেই অক্ষ বরাবর বক্রতলে একদম উপরে আর নিচে ধরো 0.0 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র হয়েছে। বুঝতে পারছি, তাহলে এইগুলো কিন্তু সব বক্রতলের উপরে হচ্ছে, মানে বক্রতলের ক্ষেত্রফলের ব্যাপার এগুলো। এবার কি বলছে, ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাত, মানে ওই দুটো ছিদ্র বাদ দিলে বাদ বাকি যে অংশটা পড়ে থাকে সেই অংশটার ক্ষেত্রফল জানতে চাইছে। বুঝতে পারছি, তো তার জন্য সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, দেখো ভূগোলকের বক্রতার ক্ষেত্রফল, মানে পুরো যে গোলাকারটা যে গোলকটা রয়েছে তার তো আগে ক্ষেত্রফল বের করতে হবে। তার জন্য বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ধরেছি, 4 আর পাই। এখানে দেখো ভূগোলকের ব্যাসার্ধ দেখো ফার্স্টেই লেখা ছিল কত, 14 সেন্টিমিটার, তার জন্য আমরা 14 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। দেখো করে কাটাকুটি করে দেখো কত, 2464 বর্গমিটার, দেখো তার ক্যালকুলেশন আমি রাফে করে দেখিয়ে দিয়েছি হলো। এরপর মাথায় রাখবে, দেখো এখানে কিন্তু কি বলেছে, দুটো বৃত্তাকার ছিদ্র তৈরি, বৃত্তাকার ছিদ্র, ঠিক আছে, মাথায় রাখবে কি বৃত্তাকার ছিদ্র। তাহলে দেখো ছিদ্র দুটোর ব্যাসার্ধ কিন্তু অলরেডি কত প্রোভাইডেড আছে আমার, এখানে দেখো 0.7 সেন্টিমিটার। তো দেখো ব্যাসার্ধ কত 0.7 সেন্টিমিটার। দেখো প্রতিটি ছিদ্র বৃত্তাকার, তাই একটি ছিদ্রের ক্ষেত্রফল কত হয় পাই আর স্কোয়ার। আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলের রুল কি হয়, পাই আর স্কোয়ার। তার জন্য একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে দুটোর কত হবে × 2, তাই 2 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে ছিদ্র দুটো কত হচ্ছে 2 পাই আর স্কোয়ার। ওকে, এবার দেখো তাহলে দুটি ছিদ্র যে রয়েছে বৃত্তাকার ছিদ্র, তার তাহলে মোট ক্ষেত্রফল কত হবে 2 পাই আর স্কোয়ার। ভ্যালু বসাতে হবে, 2 পাইয়ের ভ্যালু 5/7, আর আর এর ভ্যালু এখানে কত 0.7, তাই দুবার লিখে দিয়েছি স্কোয়ার বলে। কাটাকুটি করে দাও কত হয়েছে 3.08 সেন্টিমিটার। তাহলে দেখো পুরো যে গোলকটা তার ক্ষেত্রফল কত ছিল 2464, আর যে দুটো ছিদ্র তার কত হলো 3.08। তাহলে বড়টা থেকে ছোট দুটোকে মাইনাস করলেই তো আমার বাদ বাকিটুকুও বেরিয়ে যাবে। তা দেখো কি লিখেছি, ভূগোলকটির গোলাকার অংশ ধাতব পাতের ক্ষেত্রফল কত 2464 মাইনাস 3.08, মাইনাস করলে পরেই আমার দেখো অ্যান্সার কত বেরিয়ে গেল 2460.92 বর্গ সেন্টিমিটার। দেখো ওটাই কিন্তু আমরা অ্যান্সারে রিপ্রেজেন্ট করেছি হলো। নেক্সট দেখো 14 দাগেরটা কী বলছে, দেখো 14টা কী বলছে, খুব ইজি অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আমরা এই যে উপরেতে আমরা করলাম না, এই যে 8 দাগেরটা, এই 8 দাগেরটার মতনই একদম সেম টাইপের অঙ্ক, খুব ইজি। দেখো কী বলছে, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, মানে বড় গোলককে গলিয়ে ছোটো ছোটো গোলক করছি, গলানো মানে আয়তন তোমরা জানো, তাই দুটোর আয়তনের মধ্যে আমি ভাগ করে দিলেই আমার তো কনসেপ্ট হয়ে যাবে আগের অঙ্কটার মতনই। দেখো কী হবে, নতুন তৈরি নেটগুলির সংখ্যা, তো কী হবে 4/3 পাই আর কিউ, মানে যেটা প্রথমেরটা যেটা ভাঙছি বড় গোলকটা তার ব্যাসার্ধকে
ছোটো গোলকের ব্যাসার্ধ দেখো কী বলে আমরা আয়তন দেখো ভাগ করে দিয়েছি, কাটাকুটি করে দাও কত হবে, 8 ইন্টু করলে 512, নিচে ওয়ানেতে কোনো ভ্যালু হয় না, তার জন্য 512। তাই দেখো এটি নিরেট লোহার গোলকে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 512টি নিরেট গুলি তৈরি করা হয়েছে। খুব ইজি অঙ্ক, একদম এরকম পাতি অঙ্ক পরীক্ষার সময় বারবার আসবে। এইটুকু অঙ্ক করবে, একদম ইজি মেথডে করবে, দেখবেন নাম্বার আর সময় দুটোই খুব সুন্দর আসবে। আচ্ছা নেক্সট দেখো 15 দাগে চলে যাই। 15 দাগে কী বলছে, এমসিকিউ রয়েছে। কী বলছে দেখো এখানেতে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আয়তন তো বের করা আরও সহজ হবে। দেখো আমি এখানে দেখাচ্ছি, ব্যাসার্ধ 2r দেওয়া, তাহলে আয়তনের আমরা নিরেট গোলকের আমরা কি জানি নিয়ম, 4/3 পাই আর কিউব, না আর কত 2r, তো 2r এর কিউব করে দিয়েছি, তাই গুণ করলে পরে কত 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। যেটা দেখো অপশান, কোন অপশানে দেওয়া আছে দেখো, এখানে অপশান এতে দেওয়া আছে, হলো। নেক্সট দেখো তোমার দেখো এটা দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। মাথায় রাখবে যে বক্রতলের ক্ষেত্রফল হোক আয়তন হোক, যদি আমরা এর ভ্যালু জানি মানে ব্যাসার্ধের ভ্যালু জানি, তাহলে আমরা আয়তন বক্রতলের ক্ষেত্রফল সব বের করতে পারবো। তো এখানে আয়তন দিদিছে কত 1:8, এটাকে ধরেই আমায় অঙ্ক এগোতে হবে। আয়তন মানে তার রুল কি 4/3 পাই আর কিউব, তো তার জন্য দেখো 4/3 পাই r1 এর কিউব আর 4/3 পাই r2 এর কিউব। কেন r1 r2, দেখো কি ধরেছি, r1 মানে প্রথম গোলকের ব্যাসার্ধ আর r2 মানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, 1/8 করে দিচ্ছি। দেখো r1 এর কিউব আর 2 এর কিউব ছিল, কিউব কিউব দুটোকে আমি কনভার্ট করে দিচ্ছি, তাহলে কী হবে ঘনমূল হয়ে যাবে। ঘনমূল 1/8 করলে কত হবে 1/2। দেখো r1 আর r2 এর অনুপাত তাহলে কত হলো 1:2। এবার এই দুটোর কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের রুল আমরা কি জানি 4 পাই r স্কোয়ার, তাই দেখো 4 পাই r1 এর স্কোয়ার 4 পাই r2 এর স্কোয়ার, 4 পাই কেটে গেল, r1 বাই r2 এর হোল স্কোয়ার, আর দেখো r1 বাই r2 কত বেরিয়েছে আমরা অলরেডি এখানে দেখো 1/2, তাহলে 1/2 এর স্কোয়ার করে দিয়েছি, কত হলো 1/4, মানে আমার অ্যান্সার কত 1:4, যেটা অপশন বিতে দেওয়া আছে। ঠিক আছে, কত সহজ অঙ্ক, পরীক্ষার সময় এরকম অঙ্ক কিন্তু অনেক দেয়, তখন তোমাদের বোঝানোর জন্য আমি এত কোশ্চেন দেখেছি, পরীক্ষার সময় করে এটাকে আরও শর্টে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। এগুলো মোটামুটি 1 নম্বরের জন্য দেয়, তো তোমরা ব্যাপারটা বুঝে গেলে দেখবে এটা তোমার খুব ইজিলি হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই এবার। দেখো কি বলছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ওই যে বললাম ব্যাসার্ধ দিলেই সব বের করতে পারবো আমরা, এখানে ব্যাসার্ধ দিয়ে 7 সেন্টিমিটার। চলো তাহলে অর্ধগোলকটার আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করি। আমরা কি জানি, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের নিয়ম কি জানি, 3 পাই আর স্কোয়ার, তাহলে আর দিয়ে দিয়েছি এখানে কত 7, তা 3 পাই ইন্টু 7 স্কোয়ার মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে দেখো কত বেরোলো 147 পাই বর্গ সেমি, যেটা হচ্ছে আমার দেখো অপশান নাম্বার সিতে কিন্তু দেওয়া আছে। এই দেখো হলো। নেক্সট দেখো 4 দাগেরটা কি দেওয়া আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তন কত হবে। খুব ইজি, আর সেই ব্যাসার্ধ আমাকে বের করতে হবে, মাথায় রাখবে। তো দেখো এখানে কি করেছি, প্রশ্ন অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে 4 পাই আর স্কোয়ার, তাই আমরা r1 আর r2 ধরে নিয়েছি। দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r1 r2 ধরে নিয়েছি, করে দেখো r1 বাই r2 এর এখানে স্কোয়ার ছিল তাই বর্গমূল করেছি, করে দেখো কত বেরিয়েছে 4/3। তো দেখো আয়তন অনুপাত চেয়েছে, তাহলে 4/3 পাই r1 এর কিউব আর 4/3 পাই r2 এর কিউব। কেন r1 r2 তো বুঝতেই পারছো আশা করি, প্রথম আর দ্বিতীয় গোলকের ব্যাপার, তার জন্য 4/3 পাই কেটে গেল, r1 বাই r2 এর হোল কিউব। দেখো r1 বাই r2 কত বেরিয়েছিল 4/3, তাই 4/3 এর কিউব করে দিয়েছি। দেখো 4 এর কিউব 64, 3 এর কিউব 27, তাই 64:27, এটাই আমার অ্যান্সার। দেখো এটা আমার কিন্তু অপশন এতে কিন্তু দেওয়া ছিল। নেক্সট দেখো এখানে 5 দাগেরটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত। মাথায় রাখবে বক্রতলের ক্ষেত্রফল কার সঙ্গে সমান হচ্ছে, 3 গুণ আয়তন, তাই করবো প্রশ্ন অনুযায়ী। দেখো বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, সেটা কার সঙ্গে সমান, আয়তনের 3 গুণ, তাই 3কে গুণ করেছি কত দিয়ে, আয়তন দিয়ে, 4/3 পাই আর কিউব। বোঝাতে পারলাম, 3 দিয়ে 3 কেটে দিয়েছি, পাই আর পাই কেটে দিয়েছি। দেখো আর স্কোয়ার আর কিউবটাকে বাদ দিকে গেছে পরে নিচে নামিয়ে দিলাম, 4 অলরেডি প্রোভাইডেড ছিল ওটাই বসিয়েছি, আর এই 4টাকে বাদ থেকে ডান দিকে আনতে ভাগ হয়ে গেছে, 4 কেটে গেল, আর স্কোয়ার দিয়ে আর কিউব কেটেছি, আর দেখো আর কিছু পড়ে রয়েছে না, এখানে কিছু সংখ্যায় আর কিছু পড়েনি, মানে কি আছে সংখ্যায় 1, তাই r = 1। ব্যাস, সব থেকে সহজ, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো 1 একক, যেটা আমার কিন্তু কত দাগের অপশানে আছে, দেখো এর দাগের অপশান আছে, কত সহজ। নেক্সট লক্ষ্য করো বিয়ের দাগেরটা,
কি বলেছে এখানে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো এখানে সত্য হোক বা মিথ্যা হোক, যদি মিথ্যাও হয়, মিথ্যা হলে পরে সেটা কি হবে, সেন্টেন্সটা কি লিখলে সত্য হবে, আমি সেটা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করে দেবো, যাতে পরীক্ষার সময় কিছুতে ভুল না হয়, যেন কনসেপ্ট ক্লিয়ার থেকে যা প্রশ্ন দেবে যেন সব পারা হয়, এটা মাথায় টার্গেট থাকবে। দেখো কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো চলো আমরা একবার করে দেখি এখানেতে। দেখো এখানে কি বাক্যটা আমি টুকেছি, এটা সত্য হলে আমরা সত্য লিখবো, মিথ্যা হলে মিথ্যা হবো। ঠিক আছে, ব্যাপারটা কি আগে বোঝো। ঠিক আছে, জেনারেলি কিন্তু নিরেট গোলকের ব্যাসার্ধ কিন্তু আর হয়, কিন্তু এখানে কি বলে দৈর্ঘ্যটা দ্বিগুণ হচ্ছে, তাই দৈর্ঘ্যটা দ্বিগুণ করে কত করেছি 2r, হলে পরে আয়তন কত হয় তাহলে বের করি। নিয়ম কি 4/3 পাই আর কিউব, আর কিউব এখানে আর এর ভ্যালু কত 2r, তাই 2r এর কিউব করেছি, করলে কত 2 এর কিউব মানে 8, 4 8 32 পাই আর কিউব। আর যদি পুরোনোটা ভাবো, পুরোনো ব্যাসার্ধ হলে কত তো আর পুরোনো আয়তন হলে কত তো 4/3 পাই আর কিউব জানি। তাহলে পুরোনোর সঙ্গে নতুনকে কত দিয়ে গুণ করলে কত দ্বিগুণ হচ্ছে, দেখো তো পুরোনো থেকে নতুন করতে গেলে কি মানে 4 থেকে 32 কি আমার ইন্টু 2 করলে পরে হয় না, মাথায় রাখো 4 8 32 হয়, মানে 8 গুণ করতে, মানে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় আয়তন কিন্তু 8 গুণ পরিবর্তন হবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, মিথ্যা। ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কিন্তু গোলকের আয়তন কিন্তু অ্যাকচুয়ালি কত গুণ হবে, 8 গুণ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো এবার চলে যে আমরা বিয়ে দাগে 2। তো দেখো কি বলছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা পরে দেখছি, আগে এটাকে আমরা প্রশ্ন অনুযায়ী করে দেখি। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তো দেখো তাহলে প্রশ্ন অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফল মানে তার নিয়ম কি হয়, এটা মাথায় রাখবে, এটা কিন্তু অর্ধগোলক বাই দ্য ওয়ে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাই কিন্তু আমরা 2πr² রুলে দেখব। 2πr1² 2πr2² = 4/9। r1 r2 কি প্রথম গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, কোনো অসুবিধা নেই। দেখো 2π কেটে দিলাম, r1/r2² আছে তাই বর্গমূল করলাম, করে কত হলো তাহলে r1:r2 2:3। আর এখানেও কিন্তু কি বলেছিল ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত হবে 2:3, এখানে দেখো 2:3 বেরিয়েছে। তো তার জন্য দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9 হলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত 2:3 হবে, এটা কিন্তু আমার সত্য হলো। এবার দেখো সি এরগুলো দেখাই, কি লেখা আছে, একটি তল বিশিষ্ট বস্তুর নাম। তাই একটি তল বিশিষ্ট বস্তুর ঘনবস্তুর নাম আমরা কি জানি, প্রথম দিনই আমরা কনসেপ্টে পড়েছিলাম কি গোলক। তারপর দেখো একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা হয়, একটি। এগুলো কিন্তু মনে করে দেখো একদম পার্ট 1-এর শুরুতেই কিন্তু তোমাদের রুলস বোঝানোর সময় কিন্তু এগুলো আমি তোমাদের বুঝিয়েছিলাম, এগুলো কিন্তু কখনো ভুলে যাবে না। নেক্সট দেখো কি বলেছি, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r আর সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি নিয়ম জানি 3πr², তাহলে r এর ভ্যালু কত 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার করেছি, দেখো 2 2 4 3 4 12, তাহলে 12πr², শূন্যস্থানে কত বসবো তাহলে 12, কত সহজ ব্যাপার। নেক্সট দেখো চলে আসি 16 দাগেরটা। তাও কি বলছে 16 দাগেরটা, এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ঠিক আছে, তো কি বলছি, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সংখ্যা মান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তা দুটোকে আমরা সমান করে দিই, চলো অর্ধগোলক বলেছে মাথায় রাখবে। তাহলে প্রশ্ন অনুযায়ী অর্ধগোলকের এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, তার আয়তন 2/3 পাই আর কিউব, আর এটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², দুটোকে ইকুয়াল টু করে দিই, সমান বলেছে বলে পাই কাটলাম, r3/r² করলাম, করে দেখো 3, এটাকে এদিক থেকে যে এদিকে করলাম ভগ্নাংশ কী হবে আমার উল্টে যাবে, তাই 3/2 করে দিয়েছি, কাটাকুটি করে দেখো r = 9/2, করলে কত 4.5, তাই অর্ধগোলকটা ব্যাসার্ধ দৈর্ঘ্য কত পেলো 4.5 একক হলো। খুব সহজ অঙ্ক। নেক্সট দেখো 2 দাগেরটা, কি বলছেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের হচ্ছে সমান। চোঙটির উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, কিন্তু দুটো জিনিস দিয়েছে, একটা কিন্তু নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা কিন্তু কার সঙ্গে সমান, একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। এবার দুটো জিনিস বলে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি অলরেডি, সেটার রুল কি 4πr²। ঠিক আছে, আর এই যে একটা বলেছে কেন লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এর কিন্তু রুল হলো কি 2πr/h, মানে এখানে ব্যাসার্ধ আর উচ্চতা জানার খুব দরকার। তো তার জন্য দেখো এখানে উচ্চতার ব্যাসের দৈর্ঘ্য বলে দিই, তাই আমার উচ্চতা তো 12, কিন্তু ব্যাস কি 12, ব্যাসার্ধ কি 12 হবে না, ব্যাস 12 বলেছে মানে এটা হাফ করতে হবে তবে আমি ব্যাসার্ধ পাবো। তার জন্য দেখো আগে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 12 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করে নিয়েছি 12/2 মানে 6 সেন্টিমিটার। আর যে গোলক রয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য ধরেছি কত, ক্যাপিটাল আর, বোঝার সুবিধার্থে। তো প্রশ্ন অনুযায়ী দুটোর
কি বলেছে না বক্রতলের ক্ষেত্রফল আর এর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সমান। তো সরি, ইন মাই মিস্টেক, এটার দুটোরই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের কিন্তু মান হচ্ছে সমান। তো তার জন্য এখানে দেখো 4πr² হচ্ছে আমার গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল নিয়ম হচ্ছে 2πr/h। দুটোকে ইকুয়াল করছি, পাই পাই কেটে দিলাম, দিয়ে 4r² এর 2, এখানে আর এইচ এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এই যে r = 6, h = 12 বসিয়ে দিয়েছি। তাহলে r², 4টাকে নিচে নামালাম, কাটাকুটি করলাম, করে দেখো বর্গমূল করে কত পেয়েছি আমার অ্যান্সার, r = 6। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরোলো, 6 সেন্টিমিটার হলো। খুব ইজি অঙ্ক। নেক্সট লক্ষ্য করো 3 দাগেরটা। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে নিরেট একটা অর্ধগোলক দিয়েছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল, আমার সেটার নিয়ম কি 3πr², আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr², দুটো সমান। তাহলে সেটাকে সমান করি, দেখি চলো। প্রশ্ন হচ্ছে 3πr1² = 4πr2²। কি ধরেছি, r1 হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর r2 হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। হলো, দেখো পাই পাই কেটে দিয়েছি, r1/r2² = 4/3 করে r1/r2 এর কত বেড়েছে 2/√3, মানে r1 * r2 কত হলো 2:√3। তাই অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হলো 2:√3। কত সহজ অঙ্ক। নেক্সট দেখো চলে আসি আমি 4 দাগেরটা। কি বলছে এখানে লক্ষ্য করো, বলছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলকে এস ধরছে আর আয়তনকে কত ভি, তাহলে s3/v² এর মান কত হবে, ঠিক আছে। তাহলে এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর ভি হচ্ছে আয়তন, এটা কিন্তু মাথায় রাখবে। তো লক্ষ্য করো s3/v² এর ভ্যালু জানতে চাইছে, যেখানে এস হলো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর ভি হলো নিরেট গোলকের আয়তন, ঠিক আছে। তো চলো এখান দিকে তাকাও, তাহলে নিরেট গোলক আর বক্রতলের ক্ষেত্রফলের নিয়ম কি জানি 4πr², আর আয়তনের নিয়ম কি 4/3πr³। এস এর কিউব দিচ্ছে তাই এর আমি নিয়মের কিউব দিলাম, এর স্কোয়ার তাই এর আমি স্কোয়ার দিলাম। দিয়ে দেখো প্রতিটা কিন্তু আমি ভাঙিনি, এটা কিন্তু চোখে রাখবে। 4-এর কিউবে লিখেছি পাইয়ের কিউব, আর এর স্কোয়ারের ওপর 3 হলে পরে নিয়ম কি দ্বারা 3 দুগুণে 6, গুণটা হয়ে যায় আমার, ঠিক আছে, ঘাতের মধ্যে গুণ করে 3 দুগুণে 6, 4-এর স্কোয়ার বাই 3 স্কোয়ার, পাইয়ের স্কোয়ার আর 3 দুগুণে 6, তাই r টু দি পাওয়ার 6, r6 কেটে দিলাম, পাই স্কোয়ার দিয়ে পাই কিউব কাটলে পাই চলে আসে। সংখ্যা নিয়ে কিছু করে নেক্সট লাইনে করছি, দেখো উপরে কী রয়েছে, তাহলে 4-এর কিউব পাই রয়েছে, নিচেরটাকে উপরে নিয়ে আনলে কী হবে, ভগ্নাংশ উল্টে যায়, তাহলে 3² ওপরে 4² নিচে, 4² 4 আর দিয়ে 4 কিউব কাটলাম, কত হয় 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1 লেখা যায়, 4 লেখাও তাই, 4 ইন্টু পাই ইন্টু 3² মানে 9, তাই 4×9 = 36 পাই। তো তার জন্য s3/v² এর মান কত বেরো 36 পাই। কত ইজি অঙ্ক। দেখো লাস্ট অঙ্কে চলে এসেছি 5 দাগেরটা। তো দেখো এখানে কি বলছে, এটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, মাথায় রাখবে। তো এটাকে কম্পেয়ার করতে হয় যে শতকরা কত বৃদ্ধি পায়, জানতে গেলে আমাকে কিন্তু পুরনো জিনিসের সাথে নতুন যে জিনিসটা তৈরি হচ্ছে তার মধ্যে কম্পেয়ার করতে হয়। তো তার জন্য সবার ফার্স্টেই আমরা কী করেছি, পুরনো যে গোলক আছে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা ধরেছি আর তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr² বর্গ একক। ওকে, এটা কিন্তু আমার প্রথমে রয়েছে। এবার নতুন যে গোলক তৈরি করছে তার কিন্তু ব্যাসার্ধ দৈর্ঘ্য কী বলেছিল লক্ষ্য করো, 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে আর এর 50% সেটা আর থেকে বৃদ্ধি পেয়েছে, তাই আর এর সঙ্গে যোগ করছি। যদি বলতো আর এর 50% হ্রাস হয়েছে, তাহলে কি করতাম, আর এর 50% করে আর থেকে মাইনাস করতাম, বৃদ্ধি বলেছে বলে প্লাস করছি। কনসেপ্ট ক্লিয়ার। কাটাকুটি করে কত হলো আর প্লাস r/2, ক্যালকুলেশন করে কত হলো 3r/2 একক। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ কত 3r/2। তাহলে সেখান থেকে আমি বক্রতলের ক্ষেত্রফলে পেয়ে যাব। তো লক্ষ্য করো নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি নিয়মটা 4πr², আর এখানে আর এর ভ্যালু আমরা এক্ষুনি কি বললাম 3r/2 বেরিয়েছে, তার স্কোয়ার করে দিয়েছি। তো দেখো কাটাকুটি করে কত হলো 9πr² বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। লক্ষ্য করো তাহলে পুরনো গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল ছিল কত 4πr², আর নতুনে কত হলো 9πr², দেখো বেড়ে গেছে না। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটা, 9πr² মাইনাস 4πr² মানে নতুন থেকে 15টাকে বিয়োগ করলে আমি বুঝতে পারবো কত হলো 5πr² বর্গ একক। কিন্তু কতটা বৃদ্ধি পেয়ে জানতে চাই যে শতকরা কত বৃদ্ধি পেল। শতকরা বৃদ্ধি করার নিয়ম হচ্ছে যত বৃদ্ধি পেয়েছে
ঠিক আছে, সেটাকে আমাকে লবে রাখতে হবে। আর যার ওপরে বৃদ্ধি পেয়েছে মানে পুরনো থাকা অবস্থাতেই, মানে যে অবস্থাতেই তার উপর বৃদ্ধি পেয়ে, যেমন আগে ছিল 4πr², তার উপর বৃদ্ধি পেয়ে কিন্তু এত হয়েছে। তো যার ওপর বৃদ্ধি পেয়েছে মানে পুরনোটারই যে বক্রতলের ক্ষেত্রফল, সেটাকে আমাকে হরে রাখতে হবে, করে সেটা শতকরা বৃদ্ধি, তাই তার জন্য ইন্টু করতে হবে কত, 100 দিয়ে। বোঝাতে পারলাম? কি বললাম, যত বেড়েছে বা কমেছে সেটাকে ওপরে রাখবো, যার ওপর বেড়েছে বা কমেছে মানে এখানে 4πr², সেটাকে হরে রাখবো, করে শতকরা বৃদ্ধি তাই ইন্টু 100 করবো। বুঝতে পারছি? করে কাটাকুটি করে করেছি, দেখো πr² কাটলাম, 4 দিয়ে 100কে কেটে 25, তো 25 পাচ্ছে 125 অংশ। ঠিক আছে, এটার অ্যান্সার করার দুটো প্রসেস হয়, হয় একটা করবে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল, দুই লিখলাম শতকরা, শতকরা 125 অংশ বৃদ্ধি পায়। যেহেতু আমি এখানে শতকরা লিখিনি, তার জন্য আমি এখানে 125% লিখেছি। ঠিক আছে, তাই বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পায়। বুঝতে পারছি? এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার সময় বারবার আসে, তো এই অঙ্কটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে, ভালো করে দেখবে। তো লক্ষ্য করো, আমাদের কিন্তু এই কোষে দেখি 12 এই চ্যাপ্টারটা, যেটা হচ্ছে মেন হচ্ছে এই গোলক বা স্ফিয়ার, এর উপর কিন্তু পুরো কনসেপ্ট আমাদের কিন্তু ডান হয়ে গেছে। তো এখানে যাদের যদি কারো কিছু ডাউট থেকে থাকে, তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করব। আর এই বেসিক কনসেপ্টটা যারা কিন্তু এখনো পর্যন্ত পার্ট 1 দেখুন, তারা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে, সবসময় ডাউট ক্লিয়ার করবে, করে তারপরে কিন্তু এগোনো যাবে। অঙ্ক মুখস্থ করে হয় না, মন দিয়ে ভালোবেসে করলে তবেই কিন্তু, প্র্যাকটিস করলে তবেই নাম্বার ইনক্রিজ হবে, বুঝে করতে হবে। তো চলো, সকলকে বেস্ট অফ লাক জানাই। আর সকলে আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট আবার নতুন একটা লেসনই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। তো বেস্ট অফ লাক সবাইকে, খুব ভালো করে পড়াশোনা করো। চলো, এখন আমি শেষ করলাম ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।